কয়েদি নম্বর ৩৩৩, যার ফাঁসির সাজা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছিল। যখন তার ফাঁসির দিন ঘনিয়ে এলো, দুদিন পরেই তার ফাঁসি কার্যকর হবে, তখন নিয়ম অনুযায়ী জেলের ৩৮ বছর বয়সী জেলার সাহেবা তার কাছে তার শেষ ইচ্ছা জানতে চাইলেন। কয়েদি যে ইচ্ছা প্রকাশ করল তা পুরো জেলে চাঞ্চল্য সৃষ্টি করে দিল। সে বলল, জেলার সাহেবা, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার জীবনের শেষ রাতটা এমন এক কুমারী মেয়ের সাথে কাটাতে চাই যে নিজের ইচ্ছায় আমার সাথে থাকবে। ব্যাস, মাত্র এক রাত মেয়েটি আমার সাথে ঘুমাবে, এটাই আমার একমাত্র ইচ্ছা। এ কথা শুনে সেখানে উপস্থিত সব সিপাহী আর জেল আধিকারীরা অবাক হয়ে গেলেন। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। কারোরই মাথায় আসছিল না যে এমন অদ্ভুত ইচ্ছা কিভাবে পূরণ করা সম্ভব। প্রশ্ন হল, সত্যিই কি এই কয়েদির ইচ্ছা পূরণ করা হয়েছিল? কে ছিল সেই মেয়েটি? কোথা থেকে এসেছিল? আর সেই রাতে এমন কি ঘটেছিল যে সবার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল? জেলার সাহেবা বলতে শুরু করলেন, আমার নাম ফারিয়া। আমি একজন ৩৫ বছর বয়সী লেডি ইন্সপেক্টর। আমার পুরো জীবনটা পুলিশ স্টেশন আর জেলখানার উঁচু উঁচু দেওয়ালের মাঝেই কেটে গেল। জীবনে অনেক কয়েদিকে আমি আসতে যেতে দেখেছি। কাউকে দেখে নির্দোষ মনে হতো, আবার কেউ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু একজন কয়েদি ছিল যে আমার মনকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। সে ছিল কয়েদি নম্বর ৩৩৩। তাকে দেখে কোনো সাধারণ কয়েদি মনে হতো না। তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন সে কোনো এক দূর দুনিয়ায় হারিয়ে আছে। আমি তাকে কখনোই ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। না তাকে পুরোপুরি মাসুম মনে হতো, আর না পুরোপুরি অপরাধী। যখন আমি চাকরিতে নতুন যোগ দিয়েছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। আমি ছিলাম তরুণী, আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও ছিল নতুন। যখনই আমার নজর ওই কয়েদির ওপর পড়ত, মনে হতো সে যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কিন্তু চোখে ছিল একরাশ বিষণ্ণতা। সবচেয়ে যে ব্যাপারটা আমাকে ভাবাতো তা হলো তার বয়স ছিল মাত্র ২১ বছর। সে দুনিয়াটা ঠিকমতো দেখতেও শুরু করেনি, আর এখনই তাকে চিরকালের জন্য বিদায় নিতে হবে। সে খুব কম কথা বলতো। মনে হতো যেন কথা বলার মতো শব্দ তার কাছে নেই, অথবা সে কথা বলতেই চায় না। অনেকবার আমার ইচ্ছে হয়েছে তাকে জিজ্ঞেস করি, তুমি এমন কি অপরাধ করেছ যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? কিন্তু তার চেহারার হতাশা দেখে আমার পা আপনা আপনি থেমে যেত। তবুও কয়েদি নম্বর ৩৩৩কে দেখে আমার মনে এক ধরনের সহানুভূতি জাগত। জেলের আইন খুব কঠোর। কয়েদিদের সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা বা সহানুভূতি দেখানো কঠোরভাবে নিষিদ্ধ ছিল। একদিন খবর পেলাম, দুদিন পর কয়েদি নম্বর ৩৩৩কে ফাঁসি দেওয়া হবে। তাকে শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করার অনুমতিও দেওয়া হবে। এই খবরটা পড়েই আমার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো। আমার মনের ভয় ক্রমশ বাড়ছিল, যেন কোনো অঘটন ঘটতে চলেছে। আমি জানতাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক কয়েদির কাছে তার শেষ ইচ্ছা অবশ্যই জানতে চাওয়া হয়। মৃত্যুর আগে এটাই তার একমাত্র অধিকার। সে তার পছন্দের খাবার খেতে চাইতে পারে, প্রিয়জনের সাথে দেখা করতে চাইতে পারে, বা অন্য কোনো ইচ্ছা প্রকাশ করতে পারে। সেদিন কয়েদি নম্বর ৩৩৩, যার আসল নাম ছিল আরেফ, তার মায়ের সাথে দেখা করছিল। মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বারবার বলছিলেন, বেটা, আমার পূর্ণ বিশ্বাস আল্লাহ তোকে ফাঁসি থেকে বাঁচাবেন। এই মায়ের এই কথাগুলো আমার কানে দীর্ঘক্ষণ বাজতে থাকল। একজন মায়ের এত বিশ্বাস আমার কাছে অকল্পনীয় ছিল। ফাঁসির হুকুম হয়ে গেছে, আর জেলখানায় কোনো সিদ্ধান্ত সহজে বদলায় না। তবুও সেই মহিলা পুরো বিশ্বাসের সাথে বলছিলেন যে তার ছেলে নির্দোষ এবং কোনো না কোনো অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে। সেদিনই আমাকে হুকুম দেওয়া হলো আরিফের শেষ ইচ্ছা জেনে নেওয়ার জন্য। আমি ভাবছিলাম, হয়তো সে পরিবারের সাথে আরও কিছু সময় কাটাতে চাইবে। এমন পরিস্থিতিতে কে আর বড় কোনো ইচ্ছা করে? কিন্তু আমি কি জানতাম যে তার শেষ ইচ্ছা এতটাই অদ্ভুত আর বিস্ময়কর হবে যে শুনে আমি চমকে যাব। আমি তার কাছে গেলাম এবং জীবনে প্রথমবারের মতো তার সাথে কথা বললাম। কিছুক্ষণ নিস্তব্ধতা ছিল। তারপর আমি সহানুভূতির সাথে জিজ্ঞেস করলাম, আরিফ, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো, সেটা পূরণ করার পুরো চেষ্টা করা হবে। আরিফ আমার দিকে তাকালো এবং নিচু স্বরে বলল, ম্যাডাম, আমার একটা শেষ ইচ্ছা আছে, কিন্তু আমি চাই আপনি আগে আমাকে কথা দিন যে সেটা পূরণ করা হবে। আমি অবাক হলাম, তবুও তাকে সান্ত্বনা দিয়ে বললাম, এটা প্রত্যেক কয়েদির অধিকার, তোমার ইচ্ছা পূরণ করার অবশ্যই চেষ্টা করা হবে। আমার বিস্ময় এটা ভেবেই লাগছিল যে সে কত শান্তভাবে তার শেষ ইচ্ছার কথা বলছে, যেন তার মৃত্যুর কোনো ভয়ই নেই। আমি বললাম, চলো, ডিএম সাহেব নিজেই তোমার শেষ ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করবেন।
আমি আরিফকে নিয়ে ডিএম সাহেবের ঘরে পৌঁছালাম। ডিএম সাহেব তাকে খুব মনোযোগ দিয়ে দেখলেন এবং বললেন, বলো বাবা, তোমার শেষ ইচ্ছা কি? ফারিয়া অবাক হয়েছিল যে ডিএম সাহেবও এই কয়েদির সাথে এত স্নেহ ও নম্রভাবে কথা বলছেন। সাধারণত এমনটা হয় না, কিন্তু হয়তো তিনি আসল সত্যটা জানতেন। হয়তো তিনি জানতেন আরিফের অপরাধটা অতটা সহজ ছিল না, বা কেন তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এই জেলে প্রায়ই এমন কয়েদি থাকত যাদের অপরাধ খুব সামান্য, কিন্তু শাস্তি অত্যন্ত কঠোর। অথচ বড় বড় অপরাধীরা বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এটাই ছিল তিক্ত সত্য। আরিফ গভীর শ্বাস নিয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, স্যার, আমার শেষ ইচ্ছা হলো আমি জীবনে প্রথম এবং শেষবারের মতো বিয়ে করতে চাই। আমি নেকাহ করতে চাই এবং আমার স্ত্রীর সাথে এক রাত কাটাতে চাই। এ কথা শোনা মাত্রই ঘরে যেন পিন পতন নীরবতা নেমে এলো। আমি, ডিএম সাহেব এবং বাকি অফিসাররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলাম। কারোর বিশ্বাসই হচ্ছিল না যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা একজন কয়েদি এত নিশ্চিন্তে এমন কথা বলতে পারে। ডিএম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব নরম গলায় বললেন, বাবা, বিয়ে তো না হয় আমরা করিয়ে দেব, কিন্তু প্রশ্ন হলো কোন মেয়ে তোমাকে বিয়ে করবে এটা জেনেও যে ঠিক পরের দিনই তোমার ফাঁসি হবে? তিনি একটু থামলেন, তারপর বললেন, তুমি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। না তুমি ধনী, না তোমার এমন কোনো প্রভাব প্রতিপত্তি আছে যে কোনো পরিবার টাকার লোভে মেয়ে দেবে। তুমি এক দরিদ্র পরিবারের ছেলে, আর এমন পরিস্থিতিতে কোনো গরিব ছেলেকে বিয়ে করতে কেউ রাজি হয় না। তাহলে কেন তুমি তোমার জীবনের শেষ সুযোগটা এভাবে নষ্ট করতে চাইছ? এরপর তিনি গম্ভীর হয়ে বললেন, অন্য কোনো ইচ্ছা বলো, পছন্দের খাবার বা বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা করা, আমরা সব ব্যবস্থা করতে রাজি, কিন্তু বিয়ে অসম্ভব। তবে ডিএম সাহেবের কথায় আরিফের কোনো ভাবান্তর হল না। সে পুরো আত্মবিশ্বাসের সাথে বলল, স্যার, আমি আগেই বলেছি, আমার শেষ ইচ্ছা বিয়েই। আপনি চিন্তা করবেন না, আমি এমন একটা উপায় বলবো যাতে আমার কপালে বিয়ে থাকলে অবশ্যই হবে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো সে আবার ইন্সপেক্টর ফারিয়াকে বিয়ে করার বায়না না ধরে বসে। কিন্তু আরিফ যা বলল তা আরও বেশি বিস্ময়কর ছিল। সে বলল, আপনি শুধু এতটুকু করুন যে শহরে ঘোষণা করে দিন আরিফ, যে একজন ফাঁসির আসামি, সে এমন একজন নারীকে বিয়ে করতে চায় যে মাত্র একদিনের জন্য তার স্ত্রী হতে রাজি হবে, তার মৃত্যুদণ্ডের আগে। এ কথা শুনে পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। এত অদ্ভুত কথা যে নিজের কানকেই বিশ্বাস করা কঠিন হচ্ছিল। আরিফ ডিএম সাহেবের কাছ থেকে কথা আদায় করে নিল যে যদি কোনো নারী এই শর্তে বিয়ে করতে রাজি হয় তবে তাকে বাধা দেওয়া হবে না এবং সে সারা রাত তার সাথে কাটাতে পারবে। তার এই কৌশল এবং আত্মবিশ্বাস আমাদের সবাইকে ভাবিয়ে তুলল। ডিএম সাহেব কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, বাবা, আমাদের পূর্ণ বিশ্বাস যে কোনো মেয়েই এই শর্তে তোমাকে বিয়ে করবে না। কেনই বা কেউ নিজের জীবন নষ্ট করবে? মাত্র একদিনের জন্য কনে হওয়ার মানে কি? কে নিজের পরিবারের সাথে শত্রুতা করবে? কিন্তু আরিফ পুরোপুরি শান্ত রইল। নরম স্বরে বলল, স্যার, আপনি শুধু ঘোষণাটা করে দিন। যদি কেউ না আসে তবে আমার আর কোনো ইচ্ছা নেই। তারপর চাইলে আমাকে সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন। আরিফের এই জেদের কাছে শেষ পর্যন্ত সব অফিসারদের নতি স্বীকার করতে হলো। পুরো শহরে মাইকিং করে ঘোষণা করা হলো যে আরিফ, যাকে দুদিন পর ফাঁসি দেওয়া হবে, সে তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্য বিয়ে করতে চায়। যদি কোনো নারী এই শর্তে বিয়ে করতে প্রস্তুত থাকে তবে সে এগিয়ে আসুক। এই ঘোষণা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। কিন্তু সবার মনে একটাই বিশ্বাস ছিল যে কোনো মেয়েই এই শর্তে এগিয়ে আসবে না। আরিফ ছিল এক দরিদ্র পরিবারের ছেলে। ইন্সপেক্টর ফারিয়ারও পুরো বিশ্বাস ছিল যে এসবই কেবল তামাশা। ফারিয়া বলেন, আমাদের কাছে এটা একটা তামাশার মতো মনে হচ্ছিল, একটা অসম্ভব ব্যাপার। কিন্তু ঠিক 1 ঘন্টা পর এক সিপাহী দৌড়ে এসে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ইন্সপেক্টর সাহেবা, জেলের বাইরে এক মেয়ে এসেছে, সে কনের সাজে আছে এবং তার সাথে একজন কাজী সাহেবও আছেন। এ কথা শুনে আমি আর ডিএম সাহেব চমকে উঠলাম। আমরা দ্রুত বাইরে বেরিয়ে এলাম। জেলের দরজায় এক যুবতী মেয়ে দাঁড়িয়েছিল, বয়স 18-19 বছরের মতো। সে পুরোপুরি নববধূর সাজে সজ্জিত। তার পাশে একজন মৌলবী সাহেব দাঁড়িয়েছিলেন, যার হাতে ছিল নিকাহ রেজিস্টার। মৌলবী সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মৌলবী সাহেব, আপনি কে? আর এই মেয়েটি কে? মৌলবী সাহেব উত্তর দিলেন, এই মেয়েটি নিজে আমার কাছে এসেছিল। ও বলল আমি যেন ওর নিকাশ পড়াই। আমি মেয়েটিকে বলেছিলাম, তুমি কি জানো যার সাথে তুমি বিয়ে করতে যাচ্ছ তার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে?
মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, জি, আমি সব জানি। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। মৌলভী সাহেব বললেন, আমি ওকে অনেক বুঝিয়েছি, বলেছি, মা, কেন নিজের জীবন নষ্ট করছো? কিন্তু ও নিজের জেদে অটল। ও বলল, আমি কেবল আরিফকেই বিয়ে করব। তারপর তিনি নিচু স্বরে যোগ করলেন, কারণ ও আরিফকে সত্যি ভালোবাসে। এ কথা শুনে পুরো জেলে নিস্তব্ধতা নেমে এলো। আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে কোনো মেয়ে একজন কয়েদিকে এতটাই ভালোবাসতে পারে যে তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয়। ব্যাপারটা যতটাই অদ্ভুত ছিল ততটাই সত্য, আর কারও এতে আপত্তি করার অধিকার ছিল না। আমাদের কাজ ছিল শুধু কয়েদির শেষ ইচ্ছা পূরণ করা। অবশেষে আইনি প্রক্রিয়া শেষ করার জন্য মৌলভী সাহেবকে ভেতরে ডাকা হলো। আরিফকে তার সেল থেকে বের করে জেল অফিসে বসানো হলো। সেখানেই মৌলভী সাহেব আরিফ আর সেই মেয়েটির নিকাহ পড়িয়ে দিলেন। বিয়ে শেষ হতেই আরিফ হালকা হেসে বলল, কথা অনুযায়ী এবার আপনারা আমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেবেন, ব্যাস একটা দিনের জন্য, তারপরও চলে যাবে। এরপর আমাকে ফাঁসি দিয়ে দেবেন, আমার কোনো দুঃখ থাকবে না। আমি আমার ভালোবাসাকে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আরিফের এই কথা শুনে ইন্সপেক্টর ফারিয়ার চোখ ভিজে এলো। সত্যি ভালোবাসা হয়তো এমনই হয়, বেপরোয়া, ভয়হীন। ফারিয়া মনে মনে ভাবলেন, কিন্তু তিনি কি জানতেন যে এই কথাগুলোর পেছনে এমন এক গল্প লুকিয়ে আছে যা আমাদের সবার হুঁশ উড়িয়ে দেবে? ডিএম সাহেব হালকা হেসে ফারিয়ার দিকে ইশারা করে বললেন, মেয়েটিকে আরিফের সেলে নিয়ে যাও এবং দরজা বন্ধ করে দাও। ফারিয়া আদেশ পালন করলেন। দুজনকে সেলে বন্ধ করে তিনি বাইরে চলে এলেন। তার মনে হলো খুব বেশি হলে কিছুক্ষণ পরেই মেয়েটি ভয়ে নিজেই বাইরে বেরিয়ে আসতে চাইবে। মৃত্যুর সাজাপ্রাপ্ত আসামির সাথে থাকা তো আর সহজ কথা নয়। কিন্তু সময় গড়িয়ে যেতে লাগল এবং ভেতর থেকে কেবল ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন কিছু খোলার বা নাড়াচাড়া করার চেষ্টা করছে। ফারিয়ার সন্দেহ হলো এরা দরজা ভাঙার চেষ্টা করছে না তো। কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝালো সেলের দরজা মোটা লোহার তৈরি এবং তাতে বড় মজবুত তালা লাগানো, সেটা ভাঙা অসম্ভব। সে তার অফিসে ফিরে গেল, চেয়ারে বসল, কিন্তু তার মন ছটফট করছিল। হঠাৎ জেলের ভেতর থেকে এক হৃদয় বিদারক চিৎকার ভেসে এলো। ফারিয়া সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠল এবং দৌড়ে আরিফের সেলের দিকে গেল। কি হয়েছে? ভেতরে উকি দিয়ে সে জিজ্ঞেস করল। সেলের ভেতর সেই মেয়েটি দাঁড়িয়েছিল, কোণের সাজে, কিন্তু তার ঘুমটা নিচে নামানো, শ্বাস প্রশ্বাস এলোমেলো, পুরো শরীর কাঁপছে। ফারিয়া তাকে ভালো করে দেখতেই সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে থাকতে চাই না। ফারিয়া অবাক হয়ে গেল। এখন কি হলো? সে জিজ্ঞেস করল। একটু আগেই তো নিজের ইচ্ছায় বিয়ে করেছ, ভালোবাসার নেশা কেটে গেল, এখন নিজের ভবিষ্যতের চিন্তা হচ্ছে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু নিজের কাপড় ঠিক করতে লাগল, যেন কোনো ঘটনা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। ফারিয়া দরজা খুলল এবং পরের মুহূর্তেই মেয়েটি বিদ্যুতের গতিতে বাইরে বেরিয়ে গেল, কোনো কথা না বলে, পেছনে না তাকিয়ে সোজা বাইরে চলে গেল। ফারিয়া দরজা আবার বন্ধ করল, তালা লাগাল এবং নিজের দায়িত্ব পালন করে অফিসে ফিরে এলো। কিছুক্ষণ পর ক্লান্তিতে তার চোখ লেগে এলো। সকাল হতেই ডিএম সাহেব দ্রুত পায়ে ফারিয়ার অফিসে ঢুকলেন। রাগে তার চেহারা লাল হয়েছিল। কয়েদি নম্বর ৩৩৩ কোথায়? তিনি গর্জন করে উঠলেন। ফারিয়া চমকে উঠল। সে তো তার ছেলেই থাকবে স্যার। কিন্তু ডিএম সাহেবের চোখে সন্দেহ পরিষ্কার। গিয়ে ভালো করে দেখো, তিনি কড়া গলায় বললেন। ফারিয়ার বুক ধকধক করতে লাগল। সে দৌড়ে আরিফের সেলের দিকে গেল। দরজার কাছে পৌঁছে রোজগার মতো ডাকল, আরিফ, দরজার কাছে এসো। কোনো উত্তর নেই। তার কপালে ঘাম জমে গেল, হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। সে জানালা দিয়ে ভেতরে উঁকি দিল এবং যা দেখল তাতে তার জ্ঞান হারানোর অবস্থা। সেলের ভেতর এক ব্যক্তি পুরুষের পোশাকে মাটিতে শুয়েছিল, দেওয়ালের দিকে মুখ করে। ফারিয়ার শ্বাস আটকে গেল, হাত কাঁপতে লাগল। সে দ্রুত দরজা খুলল এবং সেই ব্যক্তিকে উল্টে দিল। পরের মুহূর্তেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ তো সেই মেয়েটি যে গতকাল রাতে কোণে সেজে আরিফকে বিয়ে করতে এসেছিল। ফারিয়ার চোখ কপালে উঠল। ঠিক সেই সময় ডিএম সাহেবও সেখানে পৌঁছলেন। দৃশ্যটি দেখে তিনি রাগে ও বিস্ময়ে চিৎকার করে উঠলেন, এসব কি খেলা চলছে? আরিফ কোথায়? ফারিয়া কথা বলার অবস্থায় ছিল না। ডিএম সাহেবের রাগ আরও বেড়ে গেল। এসব তোমার গাফিলতির ফল। যদি ডিউটি করতে না পারো তবে এখানে কেন আছো? তিনি চিৎকার করে বললেন, তোমার ভুলের কারণে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে। ফারিয়ার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার নজর পড়ল সামনে বসে থাকা মেয়েটির ওপর। সত্যটা এখন একদম পরিষ্কার। এসবই ছিল এক ধোঁকা। আরিফ নিজেই কোণের বেশে জেল থেকে পালিয়ে গেছে।
কাল রাত পর্যন্ত ফারিয়া ভেবেছিল এই মেয়েটি ভালোবাসায় পাগল হয়ে এসেছে, কিন্তু আসলে এসবই ছিল এক সাজানো নাটক। আরিফ এই মেয়েটিকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করেছে, আর আমরা চোখের সামনে থেকেও তাকে পালাতে সাহায্য করেছি। এখন প্রশ্ন হলো, এই মেয়েটির কি করা হবে? সে আমাদের সামনে বসেছিল, তার চোখে মুখে না ছিল ভয়, না অনুশোচনা। অত্যন্ত শান্তভাবে সে বলল, আপনারা আরিফ ভাইয়ের সাথে ভালো করেননি, তিনি মৃত্যুদণ্ডের যোগ্য ছিলেন না। ফারিয়া রাগে বলল, সেটা তো সময়ই বলে দেবে। মেয়েটি সরাসরি ফারিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তিনি নির্দোষ এবং সেটা তিনি প্রমাণ করেই ফিরবেন। এ কথা শুনে ফারিয়ার রাগ আরও বেড়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ডিএম সাহেব কঠোর নির্দেশ দিলেন, আরিফকে অবিলম্বে খুঁজে বের করো। যদি সে ধরা না পড়ে তবে দুদিন পর সরকারকে কি জবাব দেব? আমাদের তাকে ফাঁসি দেওয়ার কথা ছিল, আর সে পুরো জেলকে ধোঁকা দিয়ে পালিয়ে গেল। এটা আমাদের জন্য চরম লজ্জার ব্যাপার। ইন্সপেক্টর ফারিয়ার মন ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। কারণ পরিষ্কার, সে সবেমাত্র চাকরিতে যোগ দিয়েছে, আর শুরুতেই এত বড় ভুল। ফারিয়া বলেন, আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে হলো। আমি একজন মানুষকে বিশ্বাস করলাম, একটা মেয়ের কথায় ভুললাম, তাদের বিয়ে দিলাম, আর বিনিময়ে তারা আমার চোখে ধুলো দিল। এখন আমাদের একটাই রাস্তা, এই মেয়েটির বাবা মায়ের খোঁজ করা এবং পুরো সত্য জানা। কিন্তু পরক্ষণেই মনে হলো, সরাসরি এই মেয়েটিকে জিজ্ঞেস করলেই তো হয়, হয়তো সেই আসল সত্যটা বলে দেবে। আরিফকে খোঁজা এখন খুব কঠিন। সে কয়েক ঘন্টা আগেই জেল থেকে পালিয়েছে। আমরা তো জানলাম বিকেলে, অথচ সে ভোর 4টে বেরিয়ে গেছে। এখন সে কোথায় আছে কেউ জানে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে নরম গলায় বললাম, আমি তোমাকে দুটো প্রশ্ন করব এবং আশা করি তুমি সত্যি উত্তর দেবে। সে বিনা দ্বিধায় বলল, আমি আরিফ ভাইয়ের ব্যাপারে সব সত্যি বলতে প্রস্তুত। আমি চমকে গেলাম, সে এখনও আরিফকে স্বামী না বলে ভাই বলছে। আমি কড়া গলায় জিজ্ঞেস করলাম, তুমি ওকে নিজের ভাই মানো? যদি সে সত্যিই তোমার ভাই হয়, তবে তোমরা দুজনেই নাটক কেন করলে? সে চুপ হয়ে গেল, যেন গভীর চিন্তায় মগ্ন। তারপর সে যা বলল তা শুনে আমার হুঁশ উড়ে গেল। না, ও আমার আপন ভাই নয়। আমি কড়া গলায় বললাম, তাহলে এসব কেন করলে? বিয়ে কেন করলে? আর এখন হঠাৎ ভাই কেন বলছো? তোমরা আমাদের ধোঁকা দিয়েছ, ওকে পালাতে সাহায্য করেছ। মনে রেখো, আমরা ওকে খুব শিগগিরই ধরে ফেলব এবং তাকে ফাঁসিতে ঝোলানো হবে। কিন্তু মেয়েটি একেবারে শান্ত হয়ে বসে রইল। তার মুখে অদ্ভুত এক প্রশান্তি ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, ও তেমন মানুষ নয়, ও শিগগিরই ফিরে আসবে। আমি অবাক হয়ে গেলাম, এত বিশ্বাস কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও জানে কোথায় যেতে হবে আর কোথায় নয়। আর সবচেয়ে বড় কথা, এখন ও আমাকে বিয়ে করেছে, আমি ওর দায়িত্ব। ও আমাকে ছেড়ে পালানোর মতো মানুষ নয়। তার কথার স্বরে এমন এক দৃঢ়তা ছিল যে আমার মধ্যেও এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। আমি গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম, তোমার এত ভরসা কেন? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, যদি আপনি আমার পুরো গল্প শোনেন তবে হয়তো আপনারও বিশ্বাস হবে এবং আপনি আসল সত্য জানতে পারবেন। আমি চুপ করে গেলাম। মনে হলো হয়তো এমন কিছু সামনে আসতে চলেছে যা সব কিছু বদলে দেবে। সে বলতে শুরু করল, আমার নাম ফিরদৌস। আমার বড় বোনের সাথে আরিফের বাগদান হয়েছিল। আরিফ ছোটবেলা থেকেই খুব সাহসী ছিল, ভয় পেয়ে পিছু হটা সে শেখেনি। ও আমাদের বাবার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ সম্পর্কে আমাদের আত্মীয়। আব্বু ওকে খুব পছন্দ করতেন এবং ওর ওপর পুরো ভরসা করতেন। বাগদানের পর আরিফ আমাদের বাড়ি যাতায়াত শুরু করে। ও আমাদের পরিবারেরই একজন হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর ফারিয়া চুপচাপ তার কথা শুনতে লাগলেন। ফিরদৌস আরও বলল, আমাদের গ্রামের পরিবেশটা একটু অন্যরকম ছিল। এক রাতে আরিফ বোনের সাথে দেখা করতে আমাদের বাড়িতে আসে। সেদিন আব্বু বাড়িতে ছিলেন না, ঘরে শুধু আমি আর আমার বোন ছিলাম। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, সব কিছু স্বাভাবিকই ছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে শুরু করল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম আব্বু এলেন কিনা। বাইরে উকি দিয়ে যা দেখলাম তাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ৩-৪ জন লোক বাইরে দাঁড়িয়েছিল। তাদের চেহারা ছিল নিষ্ঠুর, উদ্দেশ্য খারাপ। বুঝতে বাকি রইল না যে এরা সাধারণ কেউ নয়, বরং এলাকার গুন্ডা। তারা চিৎকার করে বলল, দরজা খোলো, নইলে ভেঙে ফেলব। আমি কাকুতি মিনতি করে বললাম, আমরা ঘরে একা 2 মেয়ে, দয়া করে চলে যান। কিন্তু তাদের একজন হাসতে হাসতে বলল, আমরা সব জানি, একটু আগেই এখানে এক যুবক এসেছে, আমাদের বোকা বানিও না। শব্দ শুনে আরিফ বাইরে বেরিয়ে এলো। সে দরজা খুলে আমাকে ইশারা করে ভেতরে পাঠিয়ে দিল। আমি আমার ঘরে লুকিয়ে পড়লাম, কিন্তু বাইরে যা হচ্ছিল সব শুনতে পাচ্ছিলাম। আরিফ সেই গুন্ডাদের সামনে রুখে দাঁড়ালো। তাদের মধ্যে একজন খুব নোংরা কথা বলল। আরিফের রক্ত গরম হয়ে উঠল, কিন্তু সে নিজেকে সংযত রাখল, কারণ সে একা ছিল আর ওরা ছিল 4 জন।
সে রাতে আরিফ বুদ্ধিমত্তার সাথে কাজ নিল এবং কোনোভাবে তাদের তাড়িয়ে দিল। কিন্তু এরপর এটা রোজকার ঘটনা হয়ে দাঁড়ালো। আব্বু বাড়ি থেকে বেরোলেই ওরা বাইরে দাঁড়িয়ে আমাদের বিরক্ত করত। তারপর এক রাতে সব বদলে গেল। আমার বোন নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ জানালা ভাঙার শব্দ হলো। কেউ জোর করে ভেতরে ঢুকছিল। ঠিক সেই সময়ই আরিফও বাড়িতে ছিল। সে নিজের চোখে এক গুন্ডাকে জানালা দিয়ে লাফাতে দেখল। ব্যাস, তারপর কি এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। সেই ধস্তাধস্তিতে ওই গুন্ডারাই আমার বোনকে মেরে ফেলল, আর আরিফকে এমন এক মামলায় ফাঁসিয়ে দিল যার সাজা হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আসল অপরাধীরা কখনোই ধরা পড়েনি। ফিরদৌসের গলা কান্নায় ধরে এলো। আমরা যদি ধনী হতাম, আমাদের যদি ক্ষমতা থাকত, তাহলে হয়তো এসব হতো না। এই দুনিয়ায় দুর্বলের জন্য বিচার কোথায়? আরিফ কোনো নিরপরাধকে খুন করেনি। সে তার বোন এবং নিজের ইজ্জত বাঁচাতে লড়াই করেছিল। আসলে আমরা অপরাধী ছিলাম না। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অপরাধী তো তারা ছিল যারা আমাদের ইজ্জতের দিকে নজর দিত এবং আমাদের জীবন নরক বানিয়ে দিয়েছিল। তারপর সে আরও একটি চমকা দেওয়া কথা বলল। আরিফের মা সেই সাক্ষাতের সময় পুরো পরিকল্পনা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন। আমার মাও বলেছিলেন, যদি প্রয়োজন হয় তবে আমি আমার দ্বিতীয় মেয়েকেও উৎসর্গ করব, কিন্তু আমার ছেলেকে শাস্তি হতে দেব না। ফিরদৌস কাঁদতে কাঁদতে বলল, আমাদের পরিবারে আরিফকে বেশি প্রয়োজন ছিল, আমার নয়। আমি মরে গেলেও হয়তো কারো কিছু আসতো যেত না, তাই আমাকে উৎসর্গ করা হয়েছে। শেষে সে বলল, সেই রাতে আরিফ জেল থেকে পালিয়ে এক বড় উকিলের সাথে দেখা করতে গিয়েছিল। সেই উকিল আরিফের কাছে ঋণী ছিলেন, কারণ আরিফ একবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে হসপিটালে পৌঁছে দিয়েছিল। এখন সেই উকিল সেই ঋণ শোধ করতে প্রস্তুত ছিলেন। পরের দিনই কেস আবার খোলা হলো। পুরনো রায়ের প্রতিটি দিক খতিয়ে দেখা হলো। গ্রামের সেই সব মানুষদের সামনে আনা হলো যারা ভয়ে এতদিন চুপ ছিল। মেডিকেল রিপোর্ট, ঘটনাস্থলের প্রমাণ এবং সেই গুন্ডাদের নাম আদালতের সামনে পেশ করা হলো, যারা আসলে সেই রাতে ঘরে ঢুকেছিল। আদালতে হইচই পড়ে গেল যখন দুজন গুন্ডা ধরা পড়ল এবং তারা স্বীকার করল যে ধস্তাধস্তিতে তাদের হাতেই মেয়েটির মৃত্যু হয়েছিল। আরিফ তো শুধু বাড়ির ইজ্জত বাঁচানোর চেষ্টা করেছিল। কয়েকদিনের শুনানির পর বিচারক রায় শোনালেন, আরিফের ফাঁসির সাজা বাতিল করা হলো। এটা প্রমাণিত হয়েছে যে সে সম্পূর্ণ নির্দোষ। কোর্টরুমে ফিরদৌস কান্নায় ভেঙে পড়ল। ইন্সপেক্টর ফারিয়ার চোখও অশ্রু সজল হয়ে উঠল।